সকালের প্রথম সূর্যের আলো তখন কলকাতার বনেদি জমিদার বাড়ির রঙিন কাঁচের জানালা ভেদ করে বৈঠকখানার মার্বেল মেঝেতেই নকশা এঁকে দিয়েছে। বিশাল অট্টালিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে আজ যেন এক উৎসবের ব্যস্ততা। কোথাও ঝাড়বাতির কাজ খুলে পরিষ্কার করা হচ্ছে, কোথাও পুরনো পালিশ করা সেগুন কাঠের আসবাব সরিয়ে নতুন করে সাজানো হচ্ছে। ঝি চাকর, দাস দাসী, ভৃত্য সবাই ছুটে বেড়াচ্ছে একের পর এক নির্দেশ পালন করতে। বহুদিনের নিশ্চুপ গম্ভীর প্রাসাদটা আজ যেন হঠাৎ করেই প্রাণ ফিরে পেয়েছে। আর এই সমস্ত ব্যস্ততার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে এক সুন্দরী তরুণী, পরনে হালকা রঙের শাড়ি, কপালে টুকটুকে সিঁদুর, চোখে মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। বয়স এখনো 18-র বেশি নয়, অথচ তার একটি কথায় মুহূর্তের মধ্যেই এ ঘরের আসবাব ও ঘরে, আর ও ঘরের জিনিস এ ঘরে পৌঁছে যাচ্ছে। কারোর মধ্যে প্রশ্ন করবার সাহস নেই, আবার তার আদেশে বিরক্তির চিহ্নও নেই। কারণ এই বিশাল জমিদার বাড়ির অন্দরমহলের হাল এখন তারই হাতে ধরা। সে উৎপলা, এই বাড়ির ছোট বউ, কিন্তু কর্তৃত্বে যেন বহুদিনের গৃহকর্ত্রী। বাড়ির পুরনো দাসী ভৃত্য থেকে শুরু করে ঝি চাকরানি পর্যন্ত সবাই জানি গৃহকর্তা শুভেন্দু বিকাশের অনুপস্থিতিতে এই বিশাল অট্টালিকার সমস্ত দায়িত্ব এখন উৎপলার হাতেই। সকাল থেকে সে এক ঘর থেকে আরেক ঘর ঘুরে ঘুরে সব কিছু তদারক করছিল। দাম্পত্যে ভালোবাসা থাকলেই কি একটা সম্পর্ক টিকে থাকে, নাকি তার সঙ্গে প্রয়োজন বিশ্বাস, শ্রদ্ধা, ধৈর্য আর একে অপরকে বোঝার আন্তরিক প্রচেষ্টা? যখন ভালোবাসার জায়গায় অহংকার, রাগ কিংবা অজান্তেই চাপিয়ে দেওয়া কর্তৃত্ব স্থান করে নেয়, তখন সম্পর্কের সুন্দর বাগানেও ফুটে ওঠে কাঁটা। কিন্তু প্রতিটা কাঁটাই কি বিচ্ছেদের ইঙ্গিত দেয়, নাকি কিছু কাঁটা আমাদের শেখায় কিভাবে আরও যত্নে আগলে রাখতে হয় প্রিয় মানুষটাকে? নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ শোনাব সাহিত্যিক সত্যেন্দ্র কুমার বসুর লেখা অবলম্বনে একটি অসাধারণ গল্প, ফুলের কাঁটা। চলুন বাকিটা শোনা যাক। কলকাতার এই প্রাসাদ সম বাড়ির পুরনো দাসী তিনুর মা দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। কত কিছুই না দেখেছে সেই বাড়িতে। প্রয়াত কর্তাবাবু রামশঙ্করের সময় থেকে আজকের তরুণ কর্তা শুভেন্দু বিকাশ, সবই তার চোখের সামনে বড় হয়েছে। হঠাৎ বৈঠকখানার এক কোণে রাখা পুরনো পিতলের ফুলদানিটার দিকে তাকিয়ে উৎপলা বলল, ওটা ওখান থেকে সরিয়ে দাও। তিনুর মা যেন চমকে উঠল, তাড়াতাড়ি বলে উঠল, না বৌ দিদিমণি, ওটা ওইখানেই থাক। কর্তাবাবুর আমল থেকে ওইখানেই ওটা সাজানো থাকে। উৎপলা হেসে বললে, তা হোক। আমি বলি কি, ফুলদানিটাও ছবিখানার নিচে টেপয়টার উপর রেখে দাও। আর দেখো তিনুর মা, ভিখুকে বলে দাও দেরাজটা ও ঘরে সরিয়ে রাখতে। তিনুর মা টেপয়ের উপর ফুলদানিটা বসিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, দাদা বাবু কিন্তু রাগ করবে বৌদিমণি, যেখানকার যেটা। থাক, তোমায় যা বললুম করে ফেলো দেখি। ভিখুকে বলে দাও এ ঘরের ভারী জিনিসপত্রগুলো ও ঘরে নিয়ে যেতে। নীলু, শিবু সবাই ওর সঙ্গে কাজ করবে ক্ষণ। আর তুমি ঝিয়েদের নিয়ে ভেতর বাড়ির ঘর দালানগুলো বেশ করে ধুয়ে মুছে ফেলো গে। মেজ পিসির কাছ থেকে বাসন কোসনগুলো বার করে নাও গে, যেন মেজে ঘষে ঝকঝকে করে রাখা হয়, বুঝলে? তিনুর মা কোনো কথাটি না বলে চলে গেল। সে এই ঘরের সর্বে সর্বময়ী কর্ত্রী উৎপলাকে বিলক্ষণ জানত। কলকাতার এই রাজপ্রাসাদের বহুদিনের পুরনো দাসী সে। ধরতে গেলে এখনকার গৃহকর্তা শুভেন্দু বিকাশকে একরকম কোলে পিঠে করেই মানুষ করেছে। কর্তা রায়পুরের জমিদার রামশঙ্কর যখন 3 বছরের শিশুপুত্র শুভেন্দুকে নিয়ে বিপত্নিক হলেন,
তখন সে কর্তার এই শিশুপুত্রকে নিজের কোলে তুলে নিয়েছিল। সেই শুভেন্দু এখনকার গৃহকর্তা 24 বছর বয়সী এক যুবক। জমিদার রামশঙ্করের আভিজাত্য গৌরব অনন্য সাধারণ ছিল। এজন্য ছেলের পরিচর্যার ভার তিনি দাসীদের উপর ন্যস্ত করলেও তার লালন পালনের দায়িত্ব কখনোই অন্য কারোর হাতে ছেড়ে দেননি। এজন্য তিনি সংসারের ভার এক দূর সম্পর্কীয়া অনাথা বিধবা বোনের উপর অর্পণ করে একমাত্র নয়নের মণি ছেলেটির শিক্ষা ও চরিত্র গঠনের দায়িত্ব নিজে গ্রহণ করেছিলেন। ছেলেও বাবার শিক্ষা দীক্ষায় অনুপ্রাণিত হয়েছিল। 16 বছর বয়সেই ছেলের শুভ পরিণয় সম্পন্ন করবার উদ্দেশ্যে তিনি কোন্নগরের ভদ্র মধ্যবিত্ত এক কায়স্থ পরিবারের অনিন্দ সুন্দরী কন্যা উৎপলাকে নিজের সংসারের লক্ষ্মীর পদে প্রতিষ্ঠা করেছিলেন। সে আজ 8 বছরের কথা। তখন উৎপলা মাত্র 10 বছরের বালিকা। আজ 4 বছর হল উৎপলার শ্বশুর মারা গেছে। কিশোরী উৎপলা সে সময় সংসার একেবারে অন্ধকার দেখেছিল। তার কারণে এই যে রামশঙ্কর গম্ভীর প্রকৃতির তেজস্বী স্বল্পভাষী মানুষ হলেও লক্ষ্মীরূপিণী পুত্রবধূকে প্রাণাপেক্ষা অধিক ভালোবাসতেন এবং তাকে মা বলে ডেকে যতখানি তৃপ্তি পেতেন তার কিচ্ছুতে পেতেন না। সেই কোমল কিশোর বয়সেও উৎপলা বিষয় আশয় সংসারের কাজে তার মন্ত্রী এবং পরামর্শদাতা ছিল। জমিদার রামশঙ্কর তার হাতেই সমস্ত জিনিসের চাবি দিয়ে রেখেছিলেন। তার বাইরের চেহারা বাইরের লোকের কাছে কর্কশ এবং ভয়প্রদ হলেও এই কিশোরীর কাছে একেবারে স্নেহ করুণাতে আর্দ্র হয়ে থাকত। তার কোনো আবদার বাহানা তার কাছে ব্যর্থ হতো না, বরং তার ছেলে কখনো কখনো তার কাছে ভয়ে অগ্রসর হতে সাহস করত না। কিন্তু উৎপলার সব সময়তেই তার হৃদয়ের মধ্যেই অবারিত দ্বার ছিল। এইসব কারণেই উৎপলাও তাকে পিতামাতা এবং জগৎ সংসারের থেকেও বেশি ভালোবাসত। যে কর্তৃত্ব তিনি পুত্রবধূকে জীবিত অবস্থায় দিয়ে গিয়েছিলেন, সেই কোমল বয়সেও কিশোরী উৎপলা সেই কর্তৃত্ব তার পর থেকে একদিনও হাতছাড়া করেনি। সে স্বভাবত দয়ামায়ায় প্রভাবিত, স্বভাবত প্রিয়বাদিনী। কিন্তু তাহলেও তার ভেতরে এমন একটা নারীত্ব এবং কর্তৃত্ব গর্বের ঝাঁজ ছিল, যার কাছে ভৃত্য পরিজনের কথা তো দূরে থাক, খুব নিকট আত্মীয় স্বজনও অগ্রসর হতে সাহসী হতো না। কিন্তু কেউ কখনো তার মুখে কোনো কঠোর কর্কশ কথা শুনেছে তা বলতে পারবে না। তাই যখন সে পুরনো দাসীকে কার্যান্তরে নিযুক্ত করল, তখন সে উৎপলার আদেশ শোনা মাত্রই অন্যত্র চলে গেল। তার দাদা বাবুর মনের মতো করে ঘরটি সাজাবার আর বিন্দুমাত্রও সাহস হল না। সেদিন গৃহস্বামীর জন্মতিথির উৎসব। 5 জন বন্ধু বান্ধব আত্মীয় কুটুম্ব উৎপলার ঘরে শুভ পদার্পণ করবেন। তাই উৎপলা ভৃত্য পরিজনকে নিয়ে দরদালান পরিষ্কার করে সাজাতে ব্যস্ত। যেখানে যে জিনিসটি রাখলে তার মনের মতো হয়, সে নিজেই তার অনেকটা কাজ এগিয়ে রাখছিল। এ ঘর ও ঘর করতে, জিনিসপত্র ঝেড়ে ঝুড়ে রাখতে তার কম পরিশ্রম হল না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। গ্লাস কেসের পুতুলগুলো সাজাতে সাজাতে মৃদুমন্দ হাসিতেই তার পাতলা ঠোঁটগুলো হালকা ফাঁকা হয়ে এসেছিল, আর তার মধ্যে দিয়ে মুক্তা বিন্দুর মতোই তার সুন্দর সাদা দাঁতের শাড়ি দেখা যাচ্ছিল। উৎপলা তখন ভাবছিল তার স্বামীর কথা। সরল নিষ্পাপ শিশুর মতো মন তার, শিশুর মতোই তার এখনো ব্যবহার। স্বামী তাকে বাহুবেষ্টনে আবদ্ধ করে বলে, পলা, কে বলে তুমি মস্ত গৃহিণী? আমি তো তোমায় সেই ছোট্ট বিয়ের কোণেটিই দেখি। এখনো স্বামীর কি ছেলে মানুষই, সে নাকি খুকি। দীর্ঘ বলিষ্ঠ শালতরুর মতো তার সর্বগুণাধার স্বামী, কিন্তু মনে একেবারে শিশু। কিসে সে সুখে থাকে, কিসে উৎপলার মুখের কথাটি খুঁজতে না খুঁজতেই তার মনের বাসনা পূর্ণ হয়, তার প্রাণাধিক স্বামী তারই জন্য সর্বদা ব্যস্ত। কিন্তু তবুও কি যেন একটার অভাব।
উৎপলা হঠাৎ চমকে উঠল। কাঠের সিঁড়িতে এক এক পা ফেলেই 2-3টে ধাপ টপকে যেন পুরো বাড়িটা কাঁপিয়ে কেউ উপরে উঠে আসছিল। উৎপলা বুঝল তার স্বামী। এমন করে কেউ তো আর ঝড়ের মতো ঘরে প্রবেশ করে না। ঘরে তখন কেউই ছিল না। হঠাৎ উৎপলার কাছে এসে কোনো পূর্বাভাস না দিয়েই শুভেন্দু অতর্কিতভাবে একেবারে তাকে 2 হাতে শূন্যে তুলে ধরল। উৎপলা তার মুখের ওপর আসা এলোমেলো চুল সামলাতে সামলাতে কৃত্রিম রাগের অভিনয় করে বলল, যাও, তুমি ভারী দুষ্টু। এখনই কেউ যদি ঘরে এসে পড়ত। সরল উদার হাসিতে ঘর মুখরিত করে শুভেন্দু বলল, তা তুমি এমন করে ভাষা ভাষা চোখ দুটো দিয়ে দোরের দিকে তাকিয়েছিলে কেন? ওতে তো কোনো মুনি ঋষিও। উৎপলা তার মুখ চেপে ধরে বললে, আহ, কি ছেলে মানুষই করো। নিউ মার্কেট থেকে কি কি আনলে বলো? হ্যাঁ গো, কমল দিদিদের বলে এসেছ, রমন দাদাদের আর বিনোদবাবুদের ওখানে যেতে ভোলনি তো? যে ভোলা মন তোমার। কথাটা বলতে বলতে সে স্বামীর উত্তরীয়, ছড়ি ইত্যাদি নিয়ে পাশের ঘরে যথাস্থানে রাখতে যাচ্ছিল, কিন্তু শুভেন্দু দৃঢ় বাহু পাশে তাকে আবদ্ধ করে বলল, ইস, ভারী তো গিন্নি হয়েছ। এদিকে তো দেখতে, সত্যিই বলছি বলা, তুমি কি সুন্দর গো। কত তপস্যা করেছিলুম বলে ভগবান তোমায় আমাকে দিয়েছিলেন। এ এ কি, তুমি কাঁদছ কেন? উৎপলা স্বামীর প্রশস্ত বুকে মুখ লুকালো। কথা ঘোরাতে শুভেন্দু বলল, বাহ, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এলুম, কই খাবার দেবার নাম তো করলে না। শোনো, কি হয়েছে বলি তোমাকে আজ। উৎপলা অপ্রতিভ হয়ে তাড়াতাড়ি বলল, মরণ আমার, সব ভুলে গেছি। যে তুমি, কিছু কি ভাবতে দাও আমাকে? বেশ, যত দোষ নন্দ ঘোষ। মশাই যে এতক্ষণ কেঁদে ভাসিয়ে দিলেন, অথচ একটু যে ভালোবাসলুম, এই অপরাধ। হঠাৎ উৎপলা গম্ভীর হয়ে বললে, যে তোমার চরণ রেণুরও যোগ্য নয়, তাকে তুমি এমন করে মাথায় তুলে রেখেছ কেন বলো দেখি? বটে বটে, ভারী লেকচার দিতে শিখেছ যে, দেখাচ্ছি মজা, দাঁড়াও। সে ছুটে তাকে ধরতে গেল। উৎপলা তার আগেই চপলা চমকের মতো সারা ঘরময় উজ্জ্বল করে দিয়ে ভেতরে চলে গেল। এমন ছোটাছুটি তাদের প্রায়ই হতো। জলযোগের পর যখন শুভেন্দু অন্দরের বসবার ঘরে আরাম কেদারায় অঙ্গ হেলিয়ে ধূমপানে মনোযোগ দিল এবং উৎপলা আসনের বাহুর উপর বসে তার সাথে উৎসবের বন্দোবস্ত সম্পর্কে পরামর্শে নিযুক্ত হল, তখন হঠাৎ কথার মাঝে শুভেন্দু বলে উঠল, আজকের কাগজখানা কই, দেখছি না তো। আছে কোথাও, সে হবে ক্ষণ। দেখো, ভিয়েনের বামুন এবার 2 জনের বেশি বলো। আর হ্যাঁ গো, সেসব বলা হবে ক্ষণ, কাগজখানা দেখো দেখি। এই ভিকু, ভিকু। শুভেন্দুর কথার মধ্যে অধৈর্য আর বিরক্তির রেশ দেখা গেল কি? উৎপলার সদ্য প্রস্ফুটিত পদ্মকুরকের মতো মুখখানি হঠাৎ কেমন যেন উদ্বেগ পীড়িত ভাব ধারণ করল। সে তাড়াতাড়ি ঘরের চতুর্দিকে সংবাদপত্রখানি খুঁজতে আরম্ভ করে দিল। বাবুজি। ভিখু এসে নমস্কার করে দুয়ারে দাঁড়ালো। আজ কা কাগজ কাহা? হিয়াই তো হ্যাঁ বাবুজি। হিয়াই তো হ্যাঁ বাবুজি, কাহা হ্যাঁ কাগজ, দিখলাও গিদবর। তখন শুভেন্দুর মূর্তি দেখলে কেউই বলতে পারত না যে কয়েক মুহূর্ত আগে শুভেন্দু বিকাশ প্রফুল্ল মুখে তার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতায় মগ্ন ছিলেন। ভিখু ভয়ে ঘর থেকে বেরিয়ে অন্যত্র কাগজখানা খুঁজতে গেল। শুভেন্দু বলল, বাহ, কাগজখানা উড়ে গেল। আজকের মহিষ বাথানের কি একটা মস্ত খবর ছিল। যত হয়েছে সব। উৎপলা ডাকল, মঙ্গলা, ও মঙ্গলা, শুনে যাও। মঙ্গলা দুয়ারে এসে দাঁড়ালে উৎপলা বলল, সকালে ঘর ঝাড় দিয়েছিলে না তুমি? খবরের কাগজখানা দেখনি? মঙ্গলা জানিয়ে দিল আজ কাগজই আসেনি।
শুভেন্দু উঠে বসে অত্যন্ত ক্রুদ্ধস্বরে বললে, কাগজ আসেনি, তার মানে কাগজের দাম দিইনি বুঝি? কেবল ফাঁকি দিয়ে বেড়াবে। কাগজ এলো কি না এলো দেখনি বুঝি? যত হয়েছে সব বাদশা কুঁড়ের দল, সব কটাকে দূর করে দেব। তখন শুভেন্দুর মূর্তি দেখলে সত্যিই ভয় হয়। তার আয়ত নয়ন দুটি ধকধক করে জ্বলছে, দেহ থরথর করে কাঁপছে। মঙ্গলা ভয়ে পালিয়ে গেল। শুভেন্দু কিন্তু তখনও বলে যাচ্ছিল, এসব আহ্লাদে লোকজন কেন যে রাখো বুঝতে পারি না। কাগজখানাও যদি রোজ সকালে গুছিয়ে রাখতে না পারে তবে আর আছে কি করতে? যেমন ভিখে তেমনই মঙ্গলা। হঠাৎ উৎপলার মুখের উপর তার দৃষ্টি পড়তেই সে মন্ত্রৌষধির বীর্যের মতো থেমে গেল। তার মুখ একেবারে পাংশুবর্ণ ধারণ করেছে। সে তাড়াতাড়ি উঠে উৎপলার কোমল পল্লবের মতো হাত দুখানি ধরে কাতর মিনতি ভরা সুরে বললে, বলা, রাগ করলে নাকি? জানো তো আমার স্বভাব, আমি সত্যিই কিছু রেগে বলিনি লক্ষ্মীটি। উৎপলা স্বামীর হাতের বাঁধন থেকে মুক্ত হয়ে দূরে সরে গেল। একান্ত স্বামীগত প্রাণা উৎপলার এ কি ভাবান্তরের অভিনয়? উৎপলা শোবার ঘরে বসেছিল। তার সবসময় হাসি খুশি মুখে আজ গভীর চিন্তার ছাপ স্পষ্ট। ছি ছি, সংসারের এমন তুচ্ছ বিষয়েও কি তার এতটুকু স্বাধীনতা নেই? স্বামীর গভীর ভালোবাসা নিয়ে তার কোনো সন্দেহ কোনো দিন ছিল না, কিন্তু এ সমস্ত খুঁটিনাটি ব্যাপারে স্বামীর অকারণ হস্তক্ষেপ কেন? সেদিনও তো তার সামনেই স্বামী ঝি চাকরদের কি অপমানই না করেছিলেন। আজ আবার পিসিমার সামান্য একটা ভুলের জন্য রাগে অন্ধ হয়ে তাকে যা তা বলে অপমান করলেন। অসহায় পিসিমার তখন চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেদিন ঝি চাকরদের দু একটা মিষ্টি কথা বলে সান্ত্বনা দিতে হয়েছিল উৎপলাকেই। আজও পিসিমাকে শান্ত করার দায়িত্ব তারই। এ কি বিড়ম্বনা! স্বামী যদি অকারণে কাউকে অপমান করেন তবে সেই অপমান তাকে চুপচাপ মেনে নিতে হবে কেন? আজ তার মন বিদ্রোহ করে উঠেছে। সংসারের এইসব ছোটখাটো বিষয়ের কর্তৃত্ব গৃহিণীর হাতেই তো থাকা উচিত। সে কথায় পুরুষ মানুষ আটকাতে আসে কেন? যখনই এমন ঘটনা ঘটে তখনই তাকেই সবার মন বুঝিয়ে ভালো কথা বলে পরিস্থিতি সামলাতে হয়, না হলে ঝি চাকরেরা একে একে কাজ ছেড়ে চলে যেত। অথচ সে জানে তার স্বামীর সরল মনে এসব কিছুই থাকে না। তার রাগ খড়ের আগুনের মতো, হঠাৎ দপ করে জ্বলে ওঠে, আবার মুহূর্তেই নিভেও যায়। কিন্তু একজন মানুষ কি নিজের রাগটুকুও নিয়ন্ত্রণ করতে পারে না? বললেই তিনি উত্তর দেন, এটাই আমার স্বভাব, ওটা তুমি ধরো না। উৎপলা সেটা বুঝতে পারে, কিন্তু ঝি চাকরেরা তো প্রতিদিন তা বুঝবে না। এভাবে কি সংসার চলে? স্বামী, তার স্বামীর মতো মানুষই বা কজন আছে? তার সখীদেরও অনেকের স্বামী আছে, কিন্তু এত সরল, এত অগাধ বিশ্বাসী স্বামী আর কার আছে? তার স্বামী তাকে কখনো লুকিয়ে গোপনে কিছু করেছেন এ কথা তার অতি বড় শত্রুও বলতে পারবে না। আবার তার মতো উদার, খোলা মনের এবং দানশীল প্রভুই বা কোন ভৃত্য পরিজনের আছে? কিন্তু কিন্তু ফুলের কাঁটার মতো এই একটা কিন্তু মনের মধ্যে বারবার খোঁচা দেয় কেন? বিধাতা স্বামীর দুই রূপ দিয়েছেন কেন? এ কি উৎপলারই কোনো পাপে? বলা, কোথায় তুমি? দেখো তোমার জন্য কি এনেছি। বলতে বলতে আনন্দে আত্মহারা হয়ে শুভেন্দু ঘরে ঢুকল। তার হাতে একটা খোলা মখমলের বাক্স। উৎপলা চমকে উঠে তাকাতেই দেখল বাক্সের মধ্যে জড়োয়ার এক সুন্দর হার, যার দামি হিরেগুলো একেবারে ঝলমল করে জ্বলছে। মুহূর্তের মধ্যেই উৎপলার সব অভিমান যেন মিলিয়ে গেল। স্বামীর ভালোবাসার উপহার, তা যেমনই হোক তার কাছে সেটাই সবচেয়ে মূল্যবান।
সে এক পা এগিয়ে আসার আগেই শুভেন্দু তার কাছে এসে নিজের হাতে হীরের হাতটি উৎপলার গলায় পরিয়ে দিল। তারপর এক পা পিছিয়ে গিয়ে আনন্দ আর গর্ব ভরা চোখে তাকিয়ে বললে, দেখো দেখি কি মানিয়েছে। তোমাকে যা দিয়ে সাজাই উৎপলা, তাতেই মানায়। কি সুন্দর তুমি। শুভেন্দু মুগ্ধ নেত্রে পত্নীর মুখের দিকে তাকিয়ে রইল। উৎপলা এমন প্রশংসা এর আগেও বহুবার শুনেছে, কিন্তু আজ যেন কথাগুলো তার কাছে বিশেষ মধুর লাগল। কৃতজ্ঞতায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। শুভেন্দু তাকে আলতো করে নিয়ে এসে সোফায় বসিয়ে বলল, আজ তো রমনদের বাড়ি যাবে, বিশেষ করে বলেছে তোমার গোলাপ ফুল। হ্যাঁ দেখো, এই নেকলেসটা কিন্তু পরে যেও আজ। হ্যাঁ, গোলাপের বাড়ি যাব ওই নেকলেস পরে? আজ দেখো খদ্দর ছাড়া কিচ্ছু পরব না, গয়না তো নয়। শুভেন্দু একটা সিগারেট ধরিয়ে বলল, তা পরো, আর খদ্দর পরাই তো উচিত। দেখো না, সাহেবরা তো এই গরমেও তাদের দেশের গদ্দর জড়িয়ে থাকে, তবু এদেশি জিনিস পরবে না। আমি তো প্রতিজ্ঞা করেছি, দিশি ছাড়া আর কিচ্ছু কিনবো না। তাই বুঝি মশাই ওই ছাই পাশ টানছেন মুখে? আহা, তাও বটে। তা কি জানো, অনেক দিনের অভ্যাস তো। বাবু ওহি বাহামনায়া। বৃত্ত এক ব্রাহ্মণের কথা উল্লেখ করল। কে এসেছে? वही बाबू, रोज जिनी को खाजांची बाबू को 50 रुपया देने बोला था आप। শুভেন্দু দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললি, আরে নিকাল দেও আবি উসকো, আব ভি নিকালো। বৃত্ত মুহূর্ত দেরি করল না। সেই ভয়ঙ্কর রুদ্রমূর্তি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে চলে গেল। শুভেন্দু সক্রোধে বলে যেতে লাগলো, যত হয়েছে সব জোচ্চোরের দল, কাউকে বিশ্বাস করবার জো নেই। বেটা ছোট লোক এই সেদিন। উৎপলা কাতর নয়নে স্বামীর মুখের দিকে চেয়ে বললি, ছি, ব্রাহ্মণকে এমন করে গাল দিতে নেই। রেখে দাও তোমার ওই বামুন টামুন, অমন ঢের দেখেছি। বেটা গাঁজাখোর জুচ্চুরি করে ঠকিয়ে নিয়ে গেল, বলে কি না কন্যা দায় না ওর গোষ্ঠীর মাথার দায়। ওসব ছোট লোক বজ্জাতদের চাবকে দিতে পারা যায়। এই ভিকু, লক্ষ্মণ, বেটারা কেউ নেই নাকি? মরল নাকি সব? আজ সব বেটাকে তাড়াবো, কেবল ডাল রুটির জম। একাধিক বৃত্ত ছুটে এলো, কিন্তু ভয়ে কেউ এগোতে সাহস করল না। উৎপলা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইল, তার মুখে যন্ত্রণার চিহ্ন, সে মুখ বিবর্ণ। ভৃত্যদের অবস্থা দেখে সে কেবল মিনতির সুরে জানালো, কি বলবে বলো না, অমন করে তাড়া দাও কেন? শুভেন্দু মুখ বিকৃত করে ব্যঙ্গের সুরে বললে, না তাড়া দেবে কেন, কোলে তুলে নাচবে, আদর দিয়ে দিয়ে বেটাদের মাথায় তুলেছ। এই শিবু, দারোয়ানকে বলে দে ওই বামুনটা ফের এলে কান ধরে যেন তাড়িয়ে দেয়, বুঝলি? ভৃত্যেরা হাঁপ ছেড়ে বাঁচল। তাদের কাঁধ থেকে বোঝা সরিয়ে আরেকজনের কাঁধে পড়েছে দেখে প্রফুল্ল মুখে जो हुकुम साहब বলে দিয়ে চলে গেল। শুভেন্দু বললি, তাড়া দিই সাধে, এই দেখো না, পাড়ার আশুদার সুপারিশে ওই বামুনটাকে কিছু দিলুম। মেয়ের বিয়ে ওর মাথা, বেটা দোকানে বসে নেশা করছে, আর তোমার সুপারিশের জ্বালায় তো পাগল হয়ে যাবার জোগাড় হয়েছি। তোমার মনটি তো দয়ার সমুদ্র, কারোর মিষ্টি কথা শুনলে এই অমনি উথলে ওঠে, অথচ যদি খবর নিতে যাও তাহলেই দেখতে পাবে ওদের 12 আনা লোকই জোচ্চোর। উৎপলার প্রশান্ত নয়নে হালকা ভাবান্তর উপস্থিত হল। আমার সুপারিশে? তার মানে? এই ধরো না ভাড়াটেদের মেয়েটা, ওটা এই যে বলতে বলতেই হাজির। ওহ, পরমায়ু মারকণ্ডের মতো, আছড়ে মারলেও মরবে না। উৎপলা মেয়েটিকে বাহুর মধ্যে আশ্রয় দিয়ে বললি, কেন, ও আবার তোমার কি করলে যে ওর ওপর পড়েছ? আয় তো মিনু, আমরা চলে যাই ঘর থেকে। মিনু ততক্ষণ নেকলেসটা দখল করে নিয়ে নিজের গলায় পরবার চেষ্টা করছিল। হঠাৎ তার কচি হাত থেকে নেকলেসটা মেঝের উপর পড়ে গেল। পাথরের মেঝে,
অলংকারখানা আধখানা হয়ে গেল। শুভেন্দুকে আর পায় কি, চিৎকার করে উঠল, সর্বনাশ, কি করলি রে মেয়ে ছেলে! সে লাফ দিয়ে উঠে মিনার কানটা ধরে কপালে সজোরে 2-3টে চড় বসিয়ে দিল। মেয়েটা পরিত্রাহী চিৎকার করে উঠল বটে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিকট অসহ্য একটা নীরবতা মাথা তুলে দাঁড়িয়ে রইল। তখন যে দৃষ্টিতে উৎপলা স্বামীর দিকে চেয়ে রইল, তা শুভেন্দু জীবনে কখনো দেখেছে কিনা সন্দেহ। শুভেন্দু হঠাৎ পরিবর্তন হয়ে ভীত কণ্ঠে একান্ত মিনতি ভরা সুরে বললে, পলাপ, রাগ করলে? ক্ষমা করো, মাথা ঠিক ছিল না, বুঝলে। কাঁপা হাতে সে উৎপলার হাতখানি ধরে ফেলল। উৎপলা হাতখানি সরিয়ে দিয়ে মিনুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় কেবলমাত্র বলল, ও কথা তো অনেকবার শুনেছি। শুভেন্দু স্তম্ভিত বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল। এত কাছে, তবু এত ব্যবধান। উৎপলাকে ফিরিয়ে আনতে বা অনুসরণ করতে তার সাহসে কুলাল না। সন্ধ্যা অনেক আগেই নেমেছে। জমিদার বাড়ির বৈঠকখানায় কেবল একটি কেরোসিন বাতির ম্লান আলো, চারিদিকে নিস্তব্ধতা। যেন বিশাল বাড়িটাও আজ অস্বাভাবিকভাবে নিশ্চুপ। জানালার পাশে টেবিলের সামনে বসে রয়েছে শুভেন্দু বিকাশ। 2 হাতের কনুই টেবিলের উপর রেখে চিবুকে ভর দিয়ে সে অন্যমনস্ক দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। কতক্ষণ ধরে যে এইভাবে বসে রয়েছে সে নিজেও জানে না। বুকের ভেতরটা যেন অদ্ভুত এক শূন্যতায় ভারী হয়ে উঠেছে। অজান্তেই 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে তার চোখের কোণ বেয়ে। ঠিক সেই সময়তে বাইরের নীরবতা ভেঙে ভেসে এলো এক চেনা কণ্ঠস্বর। কিরে, বাড়িতে আছিস নাকি? বলতে বলতেই ডাক্তার রমন বৈঠকখানায় ঢুকে পড়ল। ঘরে প্রবেশ করেই বন্ধুর কাঁধে হাত রাখল সে। শুভেন্দু চমকে উঠে তাড়াতাড়ি চোখ মুছে দাঁড়িয়ে পড়ল। ও, হায়, বস। ভৃত্যকে ডেকে চা আর পান আনতে বলে সে বন্ধুর সামনে একটি চেয়ার টেনে দিল। রমন বসেই শুভেন্দুর মুখের দিকে একবার ভালো করে তাকালো। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি এনে বললে, কিরে, ব্যাপারটা কি বলতো? সন্ধ্যা হয়ে গেল, তোদের কর্তাগিন্নির দেখা নেই। বিকেল 4টের মধ্যে তো ফেরার কথা ছিল, আর তুই মুখ গোমড়া করে অন্ধকারে ঘরে একা বসে আছিসই বা কেন? কি হয়েছে বল দেখি? আবার কি দাম্পত্য কলহ নাকি? শুভেন্দু মাথা নিচু করে রইল। কিছুক্ষণ পরে ভাঙা গলায় বলল, তামাশা করিস না রমন, সত্যি এবার আমি বড় অন্যায় করে ফেলেছি। শেষ কথাগুলো আর মুখ দিয়ে বেরোল না, গলা তার ধরে এলো। মুহূর্তের মধ্যেই সে বন্ধুর কাঁধে মাথা রেখে শিশুর মতো হাউ হাউ করে কেঁদে চলল। রমন প্রথমে একটু হতবাক হয়ে গেল, তারপর বন্ধুর পিঠে আলতো চাপড় দিয়ে বললে, এই 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 কাঁদছিস কেন বলতো? তুই তো একেবারে ছেলে মানুষই রয়ে গেলি রে। বলতো হয়েছেটা কি? তোদের মধ্যে তো মাঝে মাঝেই ঝগড়াটা লেগে থাকে, এবার আবার কি এমন হলো? না ভাই, এবার কিন্তু তা না, জানিস তো আমার মেজাজ। তারপর ধীরে ধীরে সেদিন সকালের সমস্ত ঘটনাই সে খুলে বলল। কোথায় কিভাবে রাগের মাথায় উৎপলাকে অপমান করেছে, কি কথা বলেছে, কিছুই গোপন করল না। সব শুনে রমন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গম্ভীর গলায় বললে, কতবার বলেছি শুভেন্দু, নিজের মেজাজে একটু লাগাম রাখা শিখ। শুভেন্দু তিক্ত হেসে বললে, স্বভাবটা তো বাপ পিতেমোর কাছ থেকেই পেয়েছি। উৎপলা তো আর তোর বাপ পিতেমোকে বিয়ে করেনি রে, বিয়ে তো করেছে তোকে, তাই বদলাতে হলে তোকেই বদলাতে হবে। শুভেন্দু মাথা নিচু করে রইল। বিশ্বাস কর রমন, পরে আমার যে কত কষ্ট হয়েছে, কত অনুতাপ হয়েছে,
তখন মনে হচ্ছে এই হতভাগা মেজাজটার গলা টিপে মেরে দিই, কিন্তু রাগ উঠলে আমার মাথার ভেতরে আগুন জ্বলে ওঠে, নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না রে। রমন বন্ধুর কাঁধে হাত রাখল। সবই অভ্যাস রে, সবই অভ্যাস। রাগ করাটাও অভ্যাস, আবার রাগ সামলানোটাও অভ্যাস। তুই এখন অনুতাপ করছিস, কিন্তু একবার ভেবে দেখ, তখন উৎপলার মনে কতটা আঘাত দিয়েছিস, বাড়ির লোকজনের সামনে তাকে কতটা অপমান করেছিস। যে মেয়েটা তোর সংসারের লক্ষ্মী, তাকে যদি তুই এইভাবে পদে পদে অপদস্থ করিস, তবে সেই সংসারে শান্তি থাকবে কি করে বল দেখি? তোর ঘরের লক্ষ্মী যিনি, তাকে যদি তুই এমনই করে পায়ে দলিস, তোর কি তাতে সংসারের ভালো হবে রে? এখন একবার চেষ্টা করে দেখ যদি ঠান্ডা করতে পারিস। আমার নাম করে গিয়ে বল, আমি নিয়ে যেতে এসেছি, তিনি না এলে আমি উঠব না, এইখানেই ধর্ণা দিয়ে পড়ে থাকবো। দরকার হলে তার গোলাপ ফুলকেও আনবো। আর না হয় চল, আমিও তোর সঙ্গে ভেতরে যাচ্ছি। না, তার যেতে হবে না, আমি আসছি। উৎপলা কথাটা বলে দুয়ারে দেখা দিল। শুভেন্দু একেবারে আনন্দে অধীর হয়ে ছুটে উৎপলার কাছে উপস্থিত হল। তার হাত দুখানি ধরে আনন্দ গদগদ কণ্ঠে বললে, পলা, ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমার মনে মিনির ওপর কোনো রাগ নেই। তুমি ওকে যা দিতে বলো আমি এনে দিচ্ছি, কিন্তু তুমি বলো আমার উপর আর তোমার কোনো রাগ নেই, একটিবার বলো পলা। উৎপলার সুন্দর মুখখানি লজ্জায় রাঙা হয়ে উঠল। সে তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে বললে, রমনদা বসে রইলেন, গোলাপ তো কত রাগ করেছে, আমি এখনই আসছি কাপড়টা ছেড়ে। উৎপলা নিমেষে চলে গেল। রমন বললে, তুই একটা নিরেট গাধা, আমার সামনে আবার ও কথা বললি কেন? তোকেও কত ভালোবাসে তাও বুঝিসনি? তোদের ভিতরে কি হয়েছে তা আমাকে জানতে দিবি কেন রে? ভালোবাসে? হ্যাঁ, আগে বাসত বটে, এখন মোটেই বাসে না। না হলে অমন করে কথার জবাব না দিয়ে চলে যায়? ভুলচুক কি মানুষের হয় না? তা এত রাগ তার জন্য? একটা ভুল চুক হলে তো কথা ছিল না রে, কথায় কথায় এমন জ্বালাতন করলে ওরই বা মাথা ঠিক থাকে কি করে? বলছি তো বারবার, ঈশ্বর আমাকে এমন করেই সৃষ্টি করেছেন। আমার বাবা, আমার ঠাকুরদাদা, আমার 7 পুরুষই এমন ছিলেন, স্বভাব কি করে বদলাই বলতো? আমিও তো তোকে বলছি, ও তোর বাপ পিতামোকে তো বিয়ে করেনি রে, তাদের মেজাজকেও বিয়ে করেনি, বিয়ে করেছে তোকে। শুভেন্দু তখনও জিদ ছাড়তে পারল না। সে তর্কের খাতিরে বললে, উত্তরাধিকার সূত্রে মানুষ যা পায় তা কি ছাড়তে পারে? আলবাত পারে, মানুষ তো, ছাগল গরু তো নয়। নে চল, কাপড় ছেড়ে নেগা, তিনি এলেন বলে। তুই কি বুঝিস না নাকি, তোকে জ্ঞান হারা হতে দেখলে তিনি কত কষ্ট পান? তোর পাগলামির সময় লোকে যখন তোর দিকে কৃপার দৃষ্টিতে চায়, যখন তোর বাঁদরামি চাপা দেবার জন্য লোকে অন্য কথা পেড়ে কথার মোড় ফিরিয়ে দেয়, তখন তার বুকের মধ্যে যে কি ধড়ফড় করে তাও কি বুঝিস না রে? তিনি শিক্ষিতা, এর চাইতে স্বামী যদি দুর্দান্ত হয়, অত্যাচার করে, তা সে শতগুণে ভালো। এই যে, হ্যাঁ আপনি এসেছেন, চলুন আমার গাড়িতেই যাওয়া যাক। কোনো কিছু প্রয়োজন না থাকলেও উৎপলা গাড়িতে উঠবার আগে স্বামীকে বলল, ঘড়িটা নিলে না, শিগগির ফিরতে হবে, মাথাটা ধরেছে। এমন প্রায়ই হতে লাগল। শুভেন্দু প্রাণপণে নিজেকে সংযত করবার চেষ্টা করতে ত্রুটি করল না, কিন্তু কি জানি কেন খুঁটিনাটি ব্যাপার নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। অবশ্য দুজনের মধ্যে বললে সত্যের অপলাপ করা হয়। শুভেন্দুর মনে কিচ্ছু থাকত না। পাখি যেমন পাখার উপর জল পড়লে ঝেড়ে ফেলে, শুভেন্দু তেমনি কিছুই গায়ে মাখত না। সকালের ঘটনা বিকেলে ভুলে যেত এবং 2-4 বার তোষামোদ করে ভাবত পত্নীর মনের ময়লা সাফ করতে সমর্থ হয়েছে।
কিন্তু উৎপলার তা হতো না। সে প্রত্যেক ঘটনাটির কথা মানসপটে নিখুঁতভাবে এঁকে রাখত। একদিন সন্ধ্যার পর ঘরে ফিরে শুভেন্দু দেখল প্রথামতো উৎপলা তার জন্য অন্দরের বসবার ঘরে অপেক্ষা করছে না। সুতরাং সে ডাকল, পলা। জবাব পেল না। তখন সে এঘর ওঘর খুঁজে বেড়াতে লাগল। মনটা তার অত্যন্ত চঞ্চল হয়ে উঠল। এমন তো কখনো হয় না। সে তো তাকে না বলে বাড়ির বাইরে কোথাও যায় না, তবে সে গেল কোথায়? যতই রাত্রি বাড়তে লাগল ততই তার উৎকণ্ঠা এবং উদ্বেগ বেড়েই চলল। তবুও সে সাহস করে বাড়ির কাউকেও উৎপলার কথা জিজ্ঞেস করতে পারল না। আত্মীয়রা ভৃত্য চাকরদের দিয়ে শুভেন্দুর জন্য খাবার পাঠিয়েছিলেন, কিন্তু সেই খাবার ছোঁয়াও হল না। ভৃত্য খাবার রেখে ভয়ে চুপচাপ চলে গেল। প্রভুর মুখের অবস্থা দেখে সে বুঝেছিল বড় কোনো ঝড় আসছে। কিন্তু উৎপলা কোথায় গেল? রাত প্রায় 9টা বাজতে চলেছে। যদি কোনো দরকারে বা কোনো বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েও থাকে, তবু এত দেরি হওয়ার কথা নয়। তবে কি হয়েছে? শুভেন্দু অস্থির হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগল, কিন্তু তাতেও তার দুশ্চিন্তা কমল না। আবার শোবার ঘরে গিয়ে খুঁজতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল আয়নার টেবিলের উপর ভার দিয়ে চাপা রাখা একটা চিঠি। এতবার এ ঘরে এসেও সে আগে সেটা খেয়াল করেনি। সে তাড়াতাড়ি চিঠিটা তুলে আলোয় ধরে পড়তে শুরু করল। তার বুক তখন এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল বুক ফেটে হৃদয় বেরিয়ে আসবে। এ আবার কি চিঠি? সর্বনাশ! উৎপলা এমন চিঠিও লিখতে পারে? এ কি দৃষ্টিভ্রম? না, এ তো তারই হাতের লেখা চিঠি। চিঠিতে লেখা ছিল, দিন কতক আলাদা থেকে দেখতে চাই, যদি কিছু পরিবর্তন হয়। নয়তো তোমায় আমায় একসঙ্গে বাস করা আর চলে না। করলে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাব। এখানে থাকতে আমার প্রাণ হাঁপাচ্ছে। আমি বাপের বাড়িতে এসেছি, তোমার অনুমতি নিয়ে এসেছি, এই কথাই বলেছি। তুমি কিন্তু আমায় ফিরিয়ে নিয়ে যেতে এসো না। পায়ে ধরছি, প্লিজ এসো না। এলে ফিরে যাব না। মিছিমিছি একটা লোক জানাজানি হবে। ইতি, উৎপলা। শুভেন্দু হাঁক দিল, ভিখু, গাড়ি। যখন তার মোটর কোন্নগরে পৌঁছল তখন রাত্রি 10টা বেজে গেছে। গৃহস্থের বাড়ির সদর দরজা বন্ধ হয়ে গেছে। তাকে দেখে তার শ্যালক ঠাট্টার সুরে বললে, তবু ভালো জামাইবাবুর টনক নড়েছে, নয়তো এদিক তো মারাবি না। ভাগ্যে দিদি এসেছিল। আরে তামাশা রাখ, উৎপলা কোথায়? ওরে বাপরে, সাহেব যে একেবারে ঘোড়ায় জিন দিয়ে হাজির। বসো একটু, জিরো। তারা খেয়ে দিয়ে শুয়েছে সব। না না, এখনই নিয়ে যেতে এসেছি, বড় জরুরি কাজ। তার মানে দিদি তো থাকবে বলেই এসেছে, এখনই আবার নিয়ে যাবে কি? কিন্তু তার চোখ মুখের ভাব দেখে শ্যালক আর দ্বিরুক্তি করতে সাহসী হল না। তাকে অন্দরে নিয়ে গেল। যখন স্বামী স্ত্রীতে সাক্ষাৎ হল তখন উৎপলা বললে, ছি ছি, তোমার জন্য কি মাথা খুঁড়ে মরব? এরা কি ভাববে বলো দেখি? তুমি পাঠিয়েছ থাকবো বলে, এই কথাই তো বলেছি। এখন কি বলবো? শুভেন্দু কোনো উত্তর না দিয়ে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তার কথা আর শেষ করতে দিল না। আবেগে কাঁপা গলায় বললে, কি বলবে? বলবে এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারি না। উফ, আমার বুকটা ছুঁয়ে দেখো পলা, এভাবে কেউ কাউকে ভয় দেখায়? এই কথা বলতে বলতেই শুভেন্দুর চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সেই অশ্রু আনন্দের না গভীর বেদনার তা বোঝা গেল না। সেই মুহূর্তে উৎপলা যেন এই পৃথিবীতেই ছিল না। হঠাৎ পাওয়া সেই ভালোবাসার স্পর্শে তার সারা শরীর শিহরিত হয়ে উঠল।
যেন ক্ষণিকের জন্য সে স্বর্গীয় সুখের স্পর্শ অনুভব করল। তবুও উৎপলা কণ্ঠে তিক্ততা এনে বললে, যখন এসেছ তখন যেতে হবে জানি, যাই থাক আমাদের মধ্যে, বাইরে তো আর জানতে দেব না, কিন্তু বলে রাখছি এ দুদিনের যাওয়া। তোমরা পুরুষ মানুষ, মেয়ে মানুষ তোমাদের কাছে কি চায় তা যদি বুঝতে পারতে। খুব বুঝি পলা, এখন চলো দেখি বাড়ি যাই। পরের বাড়িতে এসে কি করে ঘুমুচ্ছিলে ভেবে পাইনি। কয়েকদিন পর যথারীতি উৎপলা আবার বাড়ি ছেড়ে চলে গেল। এবার তার সঙ্গে মঙ্গলাও গেছে, কারণ যেদিন থেকে উৎপলার খোঁজ পাওয়া গেল না সেদিন থেকে মঙ্গলাও নিখোঁজ। কোথায় গেছে শুভেন্দু কিচ্ছু জানতে পারল না। কোন নগরে গিয়েও তার কোনো খোঁজ মিলল না। রমন জানতে পেরে রেগে বললে, গাধা পাজি, তোর মতো নরাধমকে সেকালে হলে শুলে দিতুম রে ইডিয়েট। নারীর দেহের ওপর জোর ফলিয়ে তার মন জয় করতে চাও তুমি, ফুল একটা। শুভেন্দু ঘাড় হেঁট করে বসে রইল। ডাক্তার বন্ধুর ভৎসনায় একে একে শেষ বিদায়ের কথাগুলো তার মানসপটে ফুটে উঠল। আমায় কি বন্দি করে রেখেছ? গাড়ি পাবার জো নেই, চাকর বাকর আমাকে চোখে চোখে রেখেছে, এসব কি? সত্যি সে হুকুম দিয়েছিল ভৃত্য পরিজনকে তার উপর অহোরাত্র নজর রাখতে, কারণ পলা বলেছিল যে সে আবার ঘর ছেড়ে চলে যাবে। অতএব গৃহকর্তার বিনা অনুমতিতে ভৃত্য পরিজন কোনোভাবেই তাকে যেন ঘর থেকে বেরোতে না দেয়। শুভেন্দু কি তখন উন্মত্ত হয়ে গিয়েছিল? শুভেন্দু ভাবছে দেখে রমন বললে, ভেবেছিলুম তোর মতো ছোট লোকের মুখ আর দেখব না রে, তোর কোনো সংস্রবে থাকব না। কিন্তু তার বর্তমান অবস্থা দেখে খবরটা না দিয়ে থাকতে পারলুম না। শুভেন্দু উৎকণ্ঠায় উঠে দাঁড়িয়ে বললে, তার খবর? উৎপলার খবর? সত্যি বলছিস? তামাশা না? কোথায় আছে সে? বলবো না, তোর মতো পাষণ্ড স্বামীর তার ওপর কোনো দাবি নেই। মুখে তো স্ত্রী স্বাধীনতার ওকালতি করিস, সে সময় মুখে তোর খই ফোটে। তবে কোন আক্কেলে তাকে কয়েদ করে রেখেছিলি? কয়েদ করে? তাকে কয়েদ? তার বাড়ি, তার সব? তাই যদি বুঝিস, যদি তাকে এমনই ভালোবাসিস, তবে তাকে মরমে মেরে রেখেছিলি কেন রে? এমন কি মেজাজ তোর? তার ভালোবাসাও কি তোর পৈতৃক মেজাজকে জয় করতে পারল না? তবে আবার সে কেমন ভালোবাসা? যাক, তোর মতো ইডিয়েটকে বোঝানো মিথ্যা। তোর ওই বাঁদরামির কি ফল হয়েছে চল দেখিয়ে নিয়ে আসি। তোর পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ সেই নির্দোষকে মরতে হচ্ছে। গাড়িতে যেতে যেতে রমন বললে, দেখ, এখনো বলছি, খুব ধৈর্য ধরে থাক। তুই না হলে সত্যি কথা বলতুম না, কেননা হাজার হোক তুই স্বামী, আমি ডাক্তার। সত্য কথা কঠোর হলেও শোনাতে হবে। তোরই তরামির জন্য আজ উৎপলা জন্মের মতো একটা অঙ্গ হারাতে বসেছে। শুভেন্দু উন্মত্তের মতো বললে, কি 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 হয়েছে? বল, আমার প্রাণ হাঁপাচ্ছে। গোড়া কেটে আগায় জল দিলে আর হবে কি বল? যেদিন সেই অভিমানিনী শুনেছে স্বামী তাকে বাড়িতে নজরবন্দি করে রেখেছে, সেই দিনই সে আত্মহত্যার সংকল্প করেছে। হ্যাঁ? না না, তুই মিথ্যে কথা বলছিস। বল বল, সত্যিটা বল। হয় আত্মহত্যা, না হয় বাড়ি ছেড়ে পালানো। মঙ্গলা তার সহায় ছিল। গভীর রাতে সকলে নিশুতি হলে মঙ্গলাকে সঙ্গে নিয়ে খিড়কির বাগান দিয়ে পালিয়েছিল। হ্যাঁ, তারপর? সবই প্ল্যান মতো ঠিকঠাকই হয়েছিল, কেবল ঘাটের কাছে এসে ভরাডুবি হলো। সে কি? সব ভেঙে বল না। গাড়ি থেকে নেমে ঘরে ঢোকার সময় রমন বললে, এই এই দেউড়িতে দৌড়ে ঢুকতে গিয়ে পড়ে গিয়েছিল। সুখী মানুষ, তাতে আবার স্ত্রী লোক।
এদিকে পথে পাহারাওয়ালা তাড়া করেছিল, পড়ে গিয়ে তার মেরুদণ্ড গুরুতর জখম হয়েছে, স্পাইনটা একেবারে গেছে। শুভেন্দু যেন পাথর হয়ে গেল। সে বন্ধুর হাত শক্ত করে ধরে দ্রুত ভেতরে ঢুকল। তার একটাই ইচ্ছে, একবার প্রিয়তমাকে বুকে জড়িয়ে ধরে তার সব কষ্ট যেন নিজের মধ্যে টেনে নেয়। রোগিণীর ঘরের বাইরে দাঁড়িয়ে রমন অত্যন্ত মৃদু স্বরে বললে, সাবধান, কথা কইতে নিষেধ, কেবল দেখা করতে পারবে, নইলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। হয়তো চিরদিনের জন্যই তোমার স্ত্রী শয্যাশায়ীও হয়ে থাকতে পারেন। শুভেন্দু আর্তনাদ করে উঠল। রমন তার মুখ চেপে ধরে বললে, ইডিয়েট, সব মাটি করতে চাস? এইখানে বস, আমি খোঁজটা নিয়ে আসছি। বসন্তকাল এসে সারা বাগানটার অঙ্গশোভা বাড়িয়ে তুলেছে। নব পুষ্পোদ্গমে গাছপালায় নব জীবন অঙ্কুরিত। শীতের অন্তে পৃথিবীর নূতন জীবন প্রভাতের বন্দনা মুহুর্মুহু কোকিল কুজনে ঝঙ্কৃত হচ্ছে। প্রভাতের রক্তরশ্মি আকাশের কোল রাঙা করে তুলেছে। চারিদিকে সবুজের মেলা, সবই যেন নতুন, সবই সজাগ, সবই সচেতন। ছায়া শীতল লতাবিতানের মধ্যে একটি আরাম কেদারায় উৎপলা শুয়ে আছে। তার এলোমেলো কালো চুল কাঁধ বেয়ে নেমে ঘাসের ওপর ছড়িয়ে পড়েছে। কপালে ও গালে পড়ে থাকা ছোট্ট ছোট্ট চুল সর্প শিশুর মতোই বাতাসে দুলছে। রোগা শরীর হলেও তার চোখে ছিল উজ্জ্বল দীপ্তি আর মুখে মিষ্টি হাসি। পাশে ঘাসের আসনে বসে থাকা স্বামীর একখানি হাতের উপর তার হাত আবদ্ধ, অন্য হাতটি আলতোভাবে রাখা শুভেন্দুর কোঁকড়ানো চুলের উপর। শুভেন্দু কৃষ্ণকান্তের হুইল পড়ে শোনাচ্ছিল, যেখানে ভ্রমর গোবিন্দলালের সঙ্গে দেখা না করেই বাবার বাড়িতে চলে যায়। সেই অংশে এসে উৎপলা মুচকি হেসে বললে, পোড়ারমুখী, অহংকার আর অভিমানে অন্ধ হয়ে আছে। শুভেন্দু মুখ তুলে জিজ্ঞেস করল, কেন, ও কি দোষ করল? অহংকারী আর অভিমানে মটমট করছে। শুভেন্দু হাসল, কোনো জবাব দিল না। উৎপলা বললে, হাসলে যে? আমার কথা ভেবে? না না, তা কেন, এমনি। বাবু, এই দেখুন, বৈঠকখানার ঘড়িটা কি করে ভেঙে গিয়েছে একেবারে। ভৃত্য শিবরতন একটা ভাঙা ক্লক নিয়ে হাজির হল। শুভেন্দু বিরক্ত হয়ে বললে, কি করে ভেঙেছে? ভালো আপদ, এখানেও নিস্তার নেই, তা ভাঙলে কে? ভৃত্য বললে, আগে ও বাড়ির মিনু দিদিমণি। শুভেন্দুর চোখ ধকধক করে জ্বলে উঠল, যেন তা থেকে সত্যি সত্যি অগ্নিস্ফুলিঙ্গ ঠিকরে পড়ছিল। সে চিৎকার করে বললে, মিনু, মিনু সে হাতে পেলে কি করে, গাধা? ভৃত্য সভয়ে আমতা আমতা করে বললে, আগে সরকার মশাই দম দেবার তরে নামিয়েছিলেন ফরাসের উপরই। ঠিক সেই সময়ে অপরাধী মিনু মাসিমা করে আধো আধো বুলিতে ফল ফুলের বাগান মুখরিত করে সেইখানে উপস্থিত হল। তাকে দেখা মাত্রই শুভেন্দুর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠল। তার চোখের দৃষ্টি এমন ভয়ঙ্কর হয়ে ঘুরতে লাগল যে তাকে প্রায় উন্মাদের মতো মনে হচ্ছিল। উৎপলা নিঃশ্বাস বন্ধ করে স্বামীর দিকে তাকিয়ে রইল। তার প্রতি মুহূর্তেই মনে হতে লাগল দুরন্ত হিংস্র বাঘ স্বামীর মনের পিঞ্জরে অনিচ্ছায় শৃঙ্খলাবদ্ধ হয়েছে। হয়তো তার গর্জনে জল স্থল ধ্বনিত হয়ে উঠবে, হয়তো সে শৃঙ্খল ভেঙে ধ্বংসের পথে ধাবমান হবে। ভৃত্য আগেই ভয়ে সরে পড়েছিল, কিন্তু সে মুহূর্ত মাত্র। শুভেন্দু দাঁতে দাঁত চিপে মুষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়াতে যাচ্ছিল। শিশু মিনা তাকে সেই অবস্থায় দেখেই আতঙ্কে চিৎকার করে কেঁদে উঠল। উৎপলাও নিমেষে দাঁড়িয়ে উঠল। তার রোগাক্রান্ত বিকল অঙ্গের তখন আর কোনো নিদর্শনই দেখা যাচ্ছিল না। এ কি আশ্চর্য পরিবর্তন!
শুভেন্দুর কিন্তু সেদিকে দৃষ্টি গেল না। সে শিশুকে কাঁদতে দেখেই কেমন যেন হয়ে গেল। তার সেই ক্রোধ বিচলিত ভয়ঙ্কর মূর্তি নিমেষে অন্তর্হিত হয়েছে। তার শরীর তখন থরথর করে কাঁপছে, দুই চোখ যেন স্নিগ্ধ রসে ভরে উঠেছে। মুহূর্ত মধ্যেই সে বাহু প্রসারণ করে শিশুকে কোলে তুলে নিল এবং তার মুখ চুম্বন করে মধুর মিষ্টি স্বরে বললে, কি হয়েছে রে, কাঁদছিস কেন? ছি, কাঁদে না বাবা। উফ, কত বড় একটা হারমোনিয়াম এনে দেবো ক্ষণ, দেখবি। চুপ চুপ লক্ষ্মীটি, চুপ। কিন্তু দুষ্টু মেয়ে শান্ত হলো না। হাত বাড়িয়ে উৎপলার কোলের দিকে ঝাঁপিয়ে পড়ল। এ কি পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে নাকি? শুভেন্দুর দৃষ্টিভ্রম হয়নি তো? উৎপলা আরাম কেদারা থেকে উঠে তার দিকে দ্রুত পাদ বিক্ষেপে অগ্রসর হচ্ছে। জগদীশ্বর! উৎপলা মিনুকে কোলে নেওয়ার জন্য আগ্রহ ভরে হাত বাড়িয়ে দিল। ওকে আমাকে দাও। শুভেন্দু অপলক দৃষ্টিতে উৎপলার দিকে তাকিয়ে আছে। চোখে জল, গলাও যেন আটকে গেছে। সে শুধু একটাই কথা বলতে পারল, বলা। উৎপলার চোখেও জল এসেছিল। স্বল্পক্ষণ পরেই শুভেন্দু উৎপলার হাত দুটি ধরে গদগদ কণ্ঠে বললে, বলো উৎপলা, এ স্বপ্ন নয়। উৎপলা হাসি কান্নার মাঝে বললে, স্বপ্ন নয়, সবই সত্য। তুমি যে আমায় জয় করেছ। আমি আমি না না, তুমি আমায় জয় করেছো পলা? এই যে খুব রোম্যান্স চলছে কর্তাগিন্নির, তা বেশ। মিষ্টান্ন মিতরে জনাটা যেন বাদ না পড়ে। কথাটা বলতে বলতে হাসির লহর তুলে ডাক্তার রমনচন্দ্র বাগানে দেখা দিলেন। উৎপলা লজ্জিত হয়ে দুই পা পিছিয়ে গিয়ে হালকা ঘুমটা টেনে নিয়ে বললে, যাই দাদা, তারই জোগাড় করি গে। আই মিনি, আমরা খাবার আনি গে, চল। উৎপলা বাড়ির ভেতরে চলে গেল। শুভেন্দু বললে, রোম্যান্স তো তুমি দেখালে ভাই, কোথা দিয়ে কি হয়ে গেল সবই যেন স্বপ্ন বলে মনে হচ্ছে। হবারই কথা, কেননা এমনই হিপনোটাইজ করেছিলুম তোর গিন্নিটাকে যে তিনিও একদিন জানতেন তার স্পাইনটা ভেঙে গেছে। একেবারে অ্যাবসোলিউট রেস্ট, অন্তত 1 সপ্তাহ। নড়লে চড়লেই আখের মাটি, এটাই বলা হয়েছিল। অবশ্য কনস্পিরেসিতে তাকে নিলেও চলতো, কিন্তু জানি তো কেমন সেন্টিমেন্টাল। স্বামীর সঙ্গে লুকোচুরি কিছুতেই রাজি হবেন না, তাই ভয় দেখিয়ে রেখেছিলাম। কি সৌভাগ্যই করেছিলি রে পাগল, তবে এমন বউ পেয়েছিস। শুভেন্দু বললে, তাহলে রোগের কথা সব মিথ্যে? নেহাত সবটা নয়, পড়াটা আর শিরদাঁড়ার ব্যথা হওয়াটা ঠিক। স্পাইন ভেঙে যাওয়াটা তাহলে তোমারই আবিষ্কার? না হলে তোর মতো প্রকাণ্ড ইডিয়েটকে চিট করি কি করে? তা বলে ক্রেডিটটা আমার একলা দিস নে। আবিষ্কারের 14 আনা ক্রেডিট পাওনা রইল তোর গোলাপ বউয়ের। দেখিস তাকেও যেন মিষ্টি মুখ করানো থেকে বাদ দিসনি। এখানেই শেষ হলো আজকের গল্প। আমাদের উপস্থাপনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত পেলে অনেক উৎসাহ পাই। আর এখানে যেমন আপনারা শুনছেন বাংলা সাহিত্যের অনেক নাম না জানা লেখকের গল্প, তেমনি আমার জীবনের গল্প জানতে হলে আমাকে ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গল্প একান্তে রিয়া নামের প্রোফাইলটিতে। সেখানে আমি সবসময় থাকব আপনাদের সব কথার উত্তর দেওয়ার জন্য। খুব শিগগির ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।